হরিচরণ যেদিন প্রথম আমার এখানে চাকরিতে এলো তখন সে ১৮ থেকে ১৯ বছরের একটা রোগা পাতলা কালো ছেলে। মুখটা দেখলেই বোঝা যেত ছোকরা বেশ চটপটে আর বুদ্ধিমান, কিন্তু কাজে তার মন বসত না। আর তার তেজ ছিল মারাত্মক। সাধারণ চাকরদের মতো সে মনিবের বকাঝকা মুখ বুজে সহ্য করার ছেলেই ছিল না। সামান্য একটু কড়া কথা বললেই সে শটান ঘাড় বাঁকিয়ে বলতো, বাবু, আমার মাইনেটা চুকিয়ে দিন, আমি আর কাজ করব না। প্রথম প্রথম তার এই দেমাগ দেখে আমার রক্ত মাথায় চড়ে যেত, কিন্তু কিছুদিন পরেই বুঝলাম ছেলেটার রাগ যেমন চট করে মাথায় ওঠে সেই মতো জল হয়ে যায়। আর সবথেকে বড় কথা, হরিচরণের মতো সৎ ছেলে আর দুটো হয় না। তার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যেত। বাড়ির কোনো জিনিস হারানো বা চুরি হওয়ার কোনো ভয়ই ছিল না। দেখতে দেখতে হরিচরণ আমার ঘরের সব থেকে আপন মানুষ হয়ে উঠল। আমার জামা কাপড়, টাকা পয়সা, আলমারির চাবির গোছা সব থাকতো তার কাছে। সে আমার তামাক সেজে দিত, আমার অসুখ বিসুখে রাত জেগে সেবা করত। আমি তাকে চাকরের চেয়েও বেশি ভাই বা ছেলের মতো ভালোবাসতে শুরু করলাম। কিন্তু একটা বাইরের চাকর বাড়ির কর্তার এত কাছের মানুষ হয়ে উঠবে, এটা বাড়ির বাকিরা মেনে নিতে পারল না। কর্ত্রী অর্থাৎ আমার স্ত্রী আর বাড়ির অন্য লোকজনেরা হরিচরণকে মনে মনে ভীষণ হিংসে করতে লাগলো। তারা সুযোগ খুঁজতে লাগলো কিভাবে হরিচরণকে আমার চোখ থেকে নামানো যায়। একদিন দুপুরবেলা একটা কাণ্ড ঘটল। আমার স্ত্রী আলমারি খুলে দেখতে পেলেন তার একটা দামি সোনার গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি তোলপাড় হয়ে গেল। বাক্স, প্যাঁটরা, তোশক বালিশ সব খোঁজা হলো, কিন্তু কোথাও গয়নাটার পাত্তা নেই। বাড়ির অন্য চাকরেরা ফিসফিস করতে লাগল, আর আমার স্ত্রীর সন্দেহ গিয়ে পড়ল সরাসরি হরিচরণের ওপর। কারণ আলমারির চাবির গোছা তো বেশিরভাগ সময় হরিচরণের কাছেই থাকত। আমার স্ত্রী রাগ আর হিংসায় ফেটে পড়ে আমাকে বললেন, আমি আগেই বলেছিলাম ও চোর। তোমার ওই আদরের বাদরই এই কাজ করেছে। ও ছাড়া চাবির গোছা আর কে হাত দেয়? বাড়ির বাকি সবাইও তার কথায় সায় দিল, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। যে হরিচরণকে আমি এত বছর ধরে চিনি, সে টাকার লোভে চুরি করবে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি হরিচরণকে ডেকে পাঠালাম। সে যখন এসে দাঁড়ালো, তার মুখে কোনো চোরের ভয় ছিল না, ছিল এক অদ্ভুত সরলতা। আমি তাকে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, হরিচরণ, গয়নাটা কোথায় গেছে তুমি কিছু জানো? হরিচরণ থমকে গেল। সে বুঝতে পারল বাড়ির সবাই তাকে চোর ভাবছে। তার সেই তীব্র আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগল। সে কোনো উত্তর না দিয়ে চোখ দুটো লাল করে সোজা ঘরের কোণে গেল। তার নিজের কাঠের ছোট বাক্সটা টেনে এনে আমার সামনে আছাড় মেরে ভেঙে ফেলল। তারপর তার ভেতরে থাকা সামান্য কয়েকটা জামা কাপড় আর ঘটিবাটি মেঝেতে ছড়িয়ে দিয়ে বলল, এই দেখুন বাবু, আমার বাক্স। পারলে আমার গা তল্লাশি করুন, কিন্তু আমি চোর নই। হরিচরণের এই উগ্র রূপ দেখে আমার স্ত্রী আরও রেগে গিয়ে তাকে যাচ্ছে তাই বলে অপমান করতে লাগলেন। হরিচরণ আর একটা কথাও বলল না। সে শুধু একবার আমার চোখের দিকে তাকালো, যেন দেখতে চাইল আমি তাকে বিশ্বাস করছি কিনা। কিন্তু সেই মুহূর্তে সবার চিল্লামিল্লির মধ্যে আমি চুপ করে রইলাম। মুখ ফুটে তাকে বলতে পারলাম না যে আমি তাকে বিশ্বাস করি। আমার এই নীরবতাই হরিচরণের বুকটা ভেঙে দিল। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। চোখের জল মুছতে মুছতে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। হরিচরণ বাড়ি থেকে চলে যাওয়ার পর ২-৩ দিন কেটে গেল। বাড়িটা যেন কেমন খাঁ খাঁ করতে লাগলো। আমার তামাক সেজে দেওয়ার কেউ নেই, জামা কাপড় গুছিয়ে রাখার কেউ নেই। বাড়ির বাকি চাকরেরা কাজ করে ঠিকই, কিন্তু হরিচরণের মতো সেই আপন ভাব আর নিখুঁত যত্ন কারো মধ্যে ছিল না। আমার স্ত্রী মুখে কিছু না বললেও মনে মনে তিনিও একটু যেন ফাঁকা বোধ করছিলেন। কিন্তু হরিচরণের চুরির অপরাধ নিয়ে তার রাগ তখনও কমেনি। ঠিক ৪ দিনের মাথায় ঘটল সেই আসল ঘটনা। সেদিন বিকেলবেলা আমার স্ত্রী আলমারির একদম নিচের ড্রয়ারে একটা পুরনো কাপড়ের ভাঁজ খুলতেই চকচক করে উঠল সোনাটা। হারিয়ে যাওয়া সেই দামি গয়নাটা সেখানেই পড়েছিল। আসলে আমার স্ত্রী নিজেই ওটা ওখানে রেখে ভুলে গিয়েছিলেন। কোনো চুরিই হয়নি। হরিচরণ সম্পূর্ণ নির্দোষ ছিল। গয়নাটা হাতে নিয়ে আমার স্ত্রী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ির সবার মুখ চুন হয়ে গেল, আর আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। হরিচরণ চোর নয়, সেটা আমি মনে মনে জানতাম, কিন্তু সেদিন সবার সামনে মুখ ফুটে বলতে পারিনি। আমার সেই একটুখানি নীরবতা আর সবার ওই নির্মম অপমান সহ্য করতে না পেরে ছেলেটা অভিমানে ঘর ছেড়ে চলে গেল। আমি আর ঘরে স্থির থাকতে পারলাম না। তৎক্ষণাৎ লোক পাঠালাম হরিচরণের গ্রামে,
যেখানে তার মামার বাড়ি। মনে মনে ভাবলাম তাকে বুঝিয়ে সুঝিয়ে যেমন করেই হোক আবার ফিরিয়ে আনব, নিজের মুখে তার কাছে ভুল স্বীকার করব। কিন্তু পরদিন সকালে যারা তাকে খুঁজতে গিয়েছিল তারা একা ফিরে এলো। তারা এসে খবর দিল হরিচরণ তার মামার বাড়িতে যায়নি। সে অভিমানে এত দূরে চলে গেছে যে তার আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। হরিচরণ হারিয়ে যাওয়ার পর কেটে গেল দীর্ঘ কয়েকটা মাস। ধীরে ধীরে সংসারে নতুন চাকর এলো। রাজকীয় বৈভব আর দৈনন্দিন ব্যস্ততায় বাড়ির অন্য সবাই হরিচরণের কথা ভুলেই গেল, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। যখনই তামাকের নলটা হাতে নিতাম বা আলমারির চাবির গোছা দেখতাম, আমার সেই সরল চটপটে ছেলেটার কথা মনে পড়ে বুকটা খাস করে উঠত। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক শহর থেকে এসে আমাকে একটা খবর দিলেন। তিনি জানালেন আমাদের হরিচরণ নাকি ফুলবেড়ের একটা নোংরা চটকলে কুড়ির কাজ নিয়েছে। সেই খবর পাওয়া মাত্রই আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা চটকলের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে গিয়ে হরিচরণের যে রূপ আমি দেখলাম তা দেখে আমার চোখ ফেটে জল চলে এলো। সেই 18 থেকে 19 বছরের চটপটে ফর্সা কালো সুন্দর ছেলেটা আর নেই। চটকলের বিষাক্ত ধোঁয়া আর কয়লার গুঁড়োয় তার গায়ের চামড়া পুড়ে গেছে, হাড় জিরজিরে শরীর, আর চোখে সেই পুরনো তেজ বা হাসি কিচ্ছু নেই। সে তখন একটা ভাঙা চালের ঘরে জ্বরে কাঁপছিল। আমি তার শিয়রে গিয়ে বসলাম, তার কপালে হাত দিয়ে পরম আদরে ডাকলাম, হরিচরণ। হরিচরণ চোখ মেলে আমাকে দেখল, কিন্তু তার সেই পুরনো অভিমান বা রাগ আর ছিল না। সে অত্যন্ত দুর্বল গলায় হাত দুটো জোর করে বলল, বাবু, আপনি এসেছেন। আমি কিন্তু চোর নই। আমি আপনার একটা পয়সাও কোনোদিন ছুঁইনি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। বললাম, আমি জানি রে, আমি সব জানি। তুই নির্দোষ। চল, বাড়ি চল, তোকে ছাড়া আমার সংসার অচল। হরিচরণ আমার দিকে তাকালো, তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মৃদু হেসে বলল, না বাবু, আমার আর ফেরার সময় নেই। আপনি যে আমাকে বিশ্বাস করেছেন, এইটুকুই আমার পাওনা ছিল। সেই রাতেই চটকলের ওই অন্ধকার নোংরা ঘরে আমার হাতটা নিজের বুকের ওপর চেপে ধরে হরিচরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার সেই তীব্র আত্মসম্মান বোধ আর অভিমান শান্ত হল চিরকালের জন্য। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, আর মনে হতে লাগল আমাদের সমাজের এই অহংকার আর ভুল বোঝাবুঝি কত সহজে একটা নিষ্পাপ প্রাণকে পিষে মেরে ফেলল।